হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। আর এই আবহে নিজেদের নিরাপত্তাকে আরও সুসংহত করছে ভারত। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, আগামী 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি নরেন্দ্র মোদীকে, আমাদের প্রধানমন্ত্রীকে নিজের ব্যক্তিগত বন্ধু বলে উল্লেখ করেন। তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেই আমন্ত্রণ রক্ষা করে ফ্রান্স সফর শেষে নরেন্দ্র মোদী পৌঁছে যাবেন আমেরিকায় 12 থেকে 14 ফেব্রুয়ারি এবং ওয়াশিংটন ডিসিতে 13 ফেব্রুয়ারি বৈঠক হবে। সেখানে কানাডা, মেক্সিকো বা চীনের ওপর শুল্ক আরোপ করলো, ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপিত হচ্ছে না। যেখানে আমেরিকা জুড়ে এক শ্রেণীর বাংলাদেশিদের খেদাও অভিযান শুরু হয়েছে, সেখানে ভারতীয়রা খুব সম্মানের সঙ্গে বসবাস করছেন এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আর ভারতের এই কূটনৈতিক সাফল্যে সিঁদুরে মেঘ দেখছে শত্রুপক্ষ। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে জঙ্গি সমাবেশ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে পিওকেতে মাদ্রাসার পড়ুয়াদের মধ্যে সন্ত্রাসবাদের প্রশিক্ষণ দিচ্ছেন লস্কর প্রধান হাফিজ সঈদের ভাই হাফিজ হান্নান। এদিকে লস্কর-ই তৈবার সেকেন্ড ইন কমান্ড সাইফুল কাসুরি পিওকেতে গিয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়ছেন। জয়সি মোহাম্মদের প্রধান হাফিজ সঈদের যে ভাই, সেই হাফিজ সঈদের ভাই হাফিজ হান্নানের ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি। কি করছে ওই ভদ্রলোক বা জঙ্গি ভদ্রলোকটি? তিনি ওখানে বিভিন্ন মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে একটা জায়গায় নিয়ে এসে সেখানে জঙ্গি মতবাদ দিয়ে জঙ্গিগুলোকে এক জায়গায় করছে যাতে ভারতকে আক্রমণ করা যায়। এই এক্সক্লুসিভ ইনফরমেশন তথ্য আমরা দর্শকদের দেখাচ্ছি। এটা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে এই ঘটনা ঘটছে। লস্কর-ই তৈবার যে সেকেন্ড ইন কমান্ড বা চিফ বলা চলে সাইফুল কাসুরি সেও পাক অকুপায়েড কাশ্মীর, সেখান থেকে সে হুঙ্কার ছেড়েছে যে আগামী 26 সালের 25শে ফেব্রুয়ারি মধ্যেই তারা পাক কাশ্মীর আক্রমণ করে সেটাকে তারা নির্দিষ্টভাবে হাতিয়ে নেবে। পাশাপাশি পিওকেতে জঙ্গিদের লঞ্চ প্যাডগুলিকে সক্রিয় করার চেষ্টা চলছে। অন্যদিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে বাংলাদেশের জেল থেকে একের পর এক কুখ্যাত জঙ্গিদের মুক্তি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, এই আবহে বাংলাদেশের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কুখ্যাত সন্ত্রাসবাদী মৌলানা মাহিবুল্লাহকে কার্যত জোর করে মুক্ত করে নিয়ে যায় জঙ্গিরা। যে এই সময় ওই কারারক্ষীকে চেস করা হয়, মৌলানার যে সাগরেদরা গেছিল জঙ্গির, যে মৌলানা মাহিবুল্লাহ, তার ছবি আমরা স্ক্রিনে দেখাবো, যে কেন তাকে ছাড়তে দেরি করা হচ্ছে। কারণ দুবার সেখানকার হাইকোর্ট স্টে অর্ডার করেছে এই জঙ্গি সম্পর্কে। একেবারে খতরনাক জঙ্গি, একেবারে বিধ্বংসী জঙ্গি এবং মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে রক্তাক্ত করা। এর পাশাপাশি রোহিঙ্গা শিবির নিয়ে নতুন করে ছক কষছে আইএসআই ও বাংলাদেশের সেনাবাহিনী। আইএসআইয়ের উদ্দেশ্য হলো, যখনই আরাকান আর্মি তাদের নির্দিষ্ট আইডিওলজির জায়গা থেকে এই রোহিঙ্গা ক্যাম্পে এসে আক্রমণ চালাবে, তখন পালানোর অজুহাত দেখিয়ে রোহিঙ্গাদের ত্রিপুরার ফেনী, নেক বা এই সমস্ত অংশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করানো হবে। ফলে পিছন দিয়ে, অর্থাৎ তাদেরকে ধাওয়া করে ছুটে আসা এই যে আরাকান আর্মি, তারা যদি কোনোভাবে ভারতে প্রবেশ করে, তাহলে আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআই বা এই ফজলুর রহমানের নেতৃত্বে যে সমস্ত সেনাবাহিনী রয়েছে, তাদের যে অপারেশন বি, যেটা যে এই যুদ্ধের অভিমুখটায় ঘুরিয়ে দেওয়া যাবে ভারতের দিকে আরাকান আর্মির সঙ্গে। আর পড়শি দেশের এই তৎপরতার মধ্যেই ভারতের হাতে এলো পঞ্চম প্রজন্মের সুখোই 57 যুদ্ধবিমান, যা এই উপমহাদেশের প্রথম স্টেলথ ফাইটার জেট। অন্যদিকে দেশের আকাশসীমাকেও আরও সুরক্ষিত করতে ভারতের হাতে আসছে S-400-এর চতুর্থ স্কোয়াড্রন। স্টেলথ অর্থাৎ পঞ্চম প্রজন্মের সুখোই 57 আমাদের হাতে আসতে চলেছে। ইতিমধ্যে ব্যাঙ্গালোর আহলাঙ্কা এয়ারবেসে সেটি অবতরণ করেছে। পরবর্তী প্রক্রিয়া অত্যন্ত মসৃণভাবেই সম্পন্ন হবে এটা বলা যায়। তা হলো S-400-এর যে 4th স্কোয়াড্রন, সেটা ইতিমধ্যে আমরা হাতে পাচ্ছি বা পেয়ে গেছি। অর্থাৎ আমাদের ইতিমধ্যেই 3টে স্কোয়াড্রন চলে এসছে। তার মধ্যে একটা শিলিগুড়ি করিডোরে আছে, একটা পাঠানকোটে আছে, একটা আমাদের ওয়েস্টার্ন পার্টে আছে। এই 4th স্কোয়াড্রনটা আসলে আমাদের আকাশসীমায় আরও 300 মতো মিসাইল আমরা টার্গেট করতে পারবো নতুনভাবে, এবং ব্যাপকভাবে আকাশসীমায় আমাদের সুরক্ষা বাড়বে। এবং 2026-এ এর লাস্ট স্কোয়াড্রনটা আসবে। এছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি মানববিহীন যুদ্ধবিমান ওমকা ভারতের বায়ুসেনার হাতে আসছে। ওমকাটা কি? ওমকা হলো যে তোমার অপশনালি আনম্যান্ড যে নির্দিষ্টভাবে যে আমাদের এয়ারক্রাফট, সেটাই হলো ওমকা। এটাতে আগামী ভবিষ্যতের যুদ্ধ যেটা হবে তা আনম্যান্ড এয়ারক্রাফট দিয়ে হবে।
আমাদের ডিআরডিও এটা নির্দিষ্টভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছে। আমাদের রিটায়ার্ড হয়ে যে সমস্ত এয়ারক্রাফটগুলো আছে সেগুলোর মধ্যে এই নতুন প্রযুক্তির সিস্টেমটাকে, নতুন প্রযুক্তিকে ইনস্টল করা হয়েছে, এই টেকনোলজি আনা হয়েছে। ভারতের সঙ্গে সম্মুখ সমরে এটি উঠতে না পেরেই পাকিস্তান জঙ্গিদের লেলিয়ে দিয়ে ভারতকে অশান্ত করতে চাইছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কিরম ভাবে পিওকে থেকে লঞ্চ প্যাড থেকে কিরম ভাবে এসেছে এবং আমাদের অনেক নিশ্চিত ভাবে ক্ষতি হয়েছে। জম্মু কাশ্মীরে তো বটেই, তার সঙ্গে দিল্লিতে ব্লাস্ট হয়েছে, 26/11 হয়েছে এবং আইএসআই যে বিভিন্ন এই ফোন দিয়ে আটা, এই পেছন দিকে আঘাত করা, সেটা ওরা করে চলছে এবং তাদের নতুন মিত্র দেশ আজকে পেয়েছে বাংলাদেশ, যে বাংলাদেশের মানচিত্র ভারতের দ্বারা এই জিওগ্রাফিক্যাল বাউন্ডারি পেয়েছে বিকজ অফ ইন্ডিয়া। তারাও আজকে 52 বছর পর নতুন মিত্র দেশ ভারতকে ছেড়ে তারা পাকিস্তানকে ভাবছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনিক আধিকারিকদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ মোহাম্মদ ইউনূসের বলে সূত্রের খবর। আর এই অবস্থায় ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেওয়াটা বাতুলতা ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলা বা ভারতের বিরুদ্ধে সামরিক অস্ত্র প্রয়োগ করবো এই ধরনের কথা বলা বা আণবিক অস্ত্র পাকিস্তান থেকে নিয়ে এসে আমরা বাংলাদেশে রাখবো, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তাদের কিন্তু বুঝবার সময় এসে এই ধরনের পাগলামির আর কোনো সুযোগ নেই। প্রশ্ন ওঠে যে ভারতের এই শক্তি বৃদ্ধিতে কি আতঙ্কে কাঁপছে শত্রুপক্ষ, যার জেরে ইউনূসের মুখেও যুদ্ধের হুঁশিয়ারি। রোহিঙ্গা শিবির নিয়ে নয়া ছক পাক গুপ্তচর সংস্থার, প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।